জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ৬ মাসে প্রথম ইনিংস অর্থাৎ প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে শুরু হলো সরকারের দ্বিতীয় অধ্যায়। তিনি আরো বলেন, সংস্কার প্রসঙ্গে তিনি বলেন যে সংস্কার করতে হবে রাজনৈতিক দলগুলোকেই, সেক্ষেত্রে সহায়তা দেবে সরকার এবং কমিশন। তিনি আরো বলেন যে সরকারের পথ চলায় আমরা যেমনটি দেখেছি যে সমর্থন রয়েছে বাংলাদেশের জনগণ এবং বিশ্ব সম্প্রদায়ের। একটি পক্ষ ট্রাম্পের কাছে গিয়ে সুবিধা করতে পারেনি। অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আজ আলোচনা করব। দর্শক, আমি ফার্নাস জয়ী সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা আমার মুখোমুখি হয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। স্বাগত জানাচ্ছি আপনাকে। জি, আপনাকে ধন্যবাদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হলো, একটু জানতে চাই বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো, আপনি যেহেতু বৈঠকে উপস্থিত ছিলেন। আপনাকে ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা দেখছেন, আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বৈঠকের মাঝখান থেকে আমাকে উঠে আসতে হয়েছে। আমাদের আজকে বিকেলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আজকে একটা ঢাকা মহানগরীর জনসভা ছিল, যে কারণে আমাকে একটা পর্যায়ে আমাকে উঠে আসতে হয়েছে। আমি যে পর্যন্ত ছিলাম এবং তারপরে যেটুকু জেনেছি পরের আলোচনা, এটা ছিল যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হবার পরে এটাই আজকে আনুষ্ঠানিক বৈঠক রাজনৈতিক দলগুলোর সাথে। যেটা আপনারা খবরে দেখাচ্ছিলেন, প্রধান উপদেষ্টা যিনি একই সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি সূচনা বক্তব্য দিয়েছেন, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এরপরে কো চেয়ারম্যান প্রফেসর আলী রিয়াজ তিনিও কিছু কথা বলেছেন। দুটো বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ যেটা আমি উল্লেখ করতে চাই যে প্রফেসর ইউনূস তিনি গুরুত্ব যেটা দিয়েছেন যে তারা কোনো কিছু চাপিয়ে দিতে চান না কোনো রাজনৈতিক দল বা কারো উপরে। অনেকগুলো কমিশন হয়েছে, এরপরে দল এবং জোটগুলোর সাথে ঐক্যমত্য কমিশন তারা বৈঠক করবেন, আলাপ আলোচনা করে বোঝাপড়া করে, যেটা পরে আলী রিয়াজ আরেকটু নির্দিষ্ট করলেন, তারা একটা সনদ তৈরি করতে চান, নতুন একটা বোঝাপড়া, নতুন একটা সমঝোতা, রাষ্ট্র, সরকার, সংবিধান বা ভবিষ্যৎ গণতান্ত্রিক অভিযাত্রায় কোন কোন রূপান্তর, কোন কোন সংস্কার তারা সম্পন্ন করতে চান। এইটুকু আমি যেটা নির্দিষ্ট করে বলেছি বা পরবর্তীকালে যারা আলোচনা তো এসছেন। প্রথমত আমরা তো এটাকে সাধুবাদ জানিয়েছি, উদ্যোগটাকে। এটা অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি। মানে অর্থনৈতিক বৈষম্য যে পর্যায়ে আছে, মানে অর্থনীতি যেখানে দুর্বৃত্তায়ত অথবা দুর্বৃত্তদের অর্থনীতি, এটার যদি কোনো গুণগত পরিবর্তন করা না যায়, শুধু উপরতলা রাজনৈতিক সংস্কার করে সংস্কার বাস্তবে খুব বেশি টেকসই হবে না। এই কথাটা আলোচনার মধ্যে এসছে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা এসছে যে প্রতিটা রাজনৈতিক দল যারা এখানে ছিলেন সবাই মুক্তিযুদ্ধের পরে যে সবচেয়ে বড় গণহত্যা এবার সংগঠিত হয়েছে, প্রত্যেকে গণহত্যার বিচারও চান, প্রত্যেকে সংস্কারের ব্যাপারেও তাদের পাবলিক কমিটমেন্ট আছে। অনেকেই নির্বাচনের বিরুদ্ধে সংস্কার এবং বিচারের ব্যাপারটাকে তারা দাঁড় করিয়ে রাখেন। তো এই যে আমরা বলেছি এটা অযৌক্তিক। সুতরাং আমরা একদিকে আমরা বিচার চাই, আবার একদিকে আমরা আলাপ আলোচনা করে সংস্কারের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন, যেটা আমরা বলেছি যে এবছরের মধ্যে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার, যে নির্বাচনের জন্য মানুষ 16টা বছর ধরে মানুষ অপেক্ষা করছে। আরেকটা কথা আলোচনা এসছে যে সরকার তো চরিত্রের দিক থেকে সরকার একটা অদলীয়, তার একটা নিরপেক্ষ সরকার। সুতরাং সরকারের এই অদলীয় নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখা দরকার। আর সরকার যদি বিশেষ কোনো ইডিওলজি, পক্ষ, গোষ্ঠীর প্রতি তারা যদি হেলে পড়েন, তাহলে কিন্তু এটা নানাবিধ সংকটের জায়গাটা তৈরি হবে। অন্যান্য রাজনৈতিক দল নানা বিষয়ে তারা আলাপ করেছেন, বিভিন্ন বিষয়ের চিন্তা, আলোচনা, প্রস্তাবনা দিয়েছেন, কিন্তু সব কিছু ছাপিয়ে যেটা এসছে, যেটা জাতীয় যা কিছু আলোচনা, একটা অবাধ নিরপেক্ষ জাতীয় নির্বাচন সেখানে সংগঠিত করা, এবং বাস্তবে তো আপনাকে তো এগুলোর জন্য একটা সরকার দাঁড়াবে কোথায়? সরকার দাঁড়াবে তো একটা ন্যূনতম বোঝাপড়ার উপরে সরকার দাঁড়াবে।
এই সমস্ত সংস্কার তো ভবিষ্যতে তো আপনাকে র্যাটিফাই করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানের অংশ আপনাকে এটাকে তৈরি করতে হবে। ইত্যাকার নানা ধরনের আলাপ আলোচনা এসছে। আজকে কেবলমাত্র একটা সূচনার একটা আলোচনা শুরু হয়েছে। আজকে বিষয়ভিত্তিক কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। আপনি বলছিলেন বিষয়ভিত্তিক কোনো নির্দিষ্ট আলোচনা হয়নি। যে চার্টারের কথা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, সেই চার্টারে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সে বিষয়ে কোনো ধারণা পেয়েছে কি রাজনৈতিক দলগুলো? না, সে বিষয়ে তো ধরুন সংস্কার, আজকে তো 6টা সংস্কার কমিশনের যারা প্রধান তারা আজকে উপস্থিত ছিল এবং তারাও এই ঐক্যমত্য কমিশনের তারাও সদস্য। তো এর মধ্যে আপনি জানেন যে সংবিধান সংস্কার, নির্বাচন বিষয়ক সংস্কার, প্রশাসন, পুলিশ থেকে শুরু করে দুদকের সংস্কার, এই বিষয়গুলো 6টা গুরুত্বপূর্ণ কমিশন। তো যেটা আমরা যেটা প্রত্যাশা, তো স্বাভাবিকভাবেই প্রত্যেকটা সংস্কার কমিশনের তাদের সুপারিশগুলোর সাথে আমি ধারণা করি যেটুকু আলোচনা এসছে, প্রতিটা রাজনৈতিক দল বা জোট আলাদা আলাদা করে তারা বসবেন, আলোচনা হবে। এমনকি তারা এটাও বলেছেন তারা আনুষ্ঠানিক বৈঠক ছাড়াও অনানুষ্ঠানিকভাবেও দল বা জোটগুলোর সাথে তারা বসতে চান, যাতে একটা বোঝাপড়া, একটা মতৈক্য জায়গাটা যাতে আমরা তৈরি করতে পারি। তো এরকম আমি মনে করি শুরুটা ভালো শুরু হয়েছে। ইটস এ ভেরি, যেটাকে আপনি বলতে পারেন একটা গুড বিগিনিং, যেটা প্রত্যাশা যেটা জাগিয়ে দিয়েছে। তো যেটা আমি মনে করি বাকিটা নির্ভর করবে রাজনৈতিক দল এবং সরকারের প্রজ্ঞা, দূরদর্শিতা, সবাইকে নিয়ে চলার যে শৈলী, সবাইকে নিয়ে হাঁটা, যে আমাদের ভিন্নতার মধ্যে যে ঐক্য বা ভিন্নতার মধ্যেও যে রাজনৈতিক সমঝোতা গড়ে তোলা সম্ভব, ভবিষ্যতে এই প্রজ্ঞা দূরদর্শিতার উপরে কিন্তু অনেক কিছু তারপরে নির্ভর করে। জনাব সাইফুল হক, যেমনটি প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারের 6 মাসে প্রথম ইনিংস অর্থাৎ প্রথম অধ্যায় শেষ হয়েছে। সরকারের প্রথম অধ্যায়ের পথ চলাকে যদি আমরা মূল্যায়ন করতে বলি, কিভাবে মূল্যায়ন করবেন? আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম অধ্যায় তো প্রথমত এটা একটা অস্থির সময় ছিল। হিমালয় সমান প্রত্যাশা নিয়ে সরকারকে তার যাত্রা শুরু করতে হয়েছে। সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছেন, কোনো সন্দেহ নেই। সংস্কার কমিশন বলি বা আমাদের ম্যাক্রো ইকোনমির একদম স্ট্যাবিলিটির ক্ষেত্রে বলি, কিন্তু দুঃখজনকভাবে বাজার নিয়ন্ত্রণে আনা যায়নি। জনজীবনের যে মানুষ যে কাঙ্ক্ষিত নিরাপত্তা বোধ সেটা নিশ্চিত হয়নি, বরঞ্চ এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি বরঞ্চ চলছে। আরেকটা খেয়াল করবেন, বিশেষ করে গত 5 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 2 দিন বা 3 দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল শেখ হাসিনার একটা বক্তব্যকে কেন্দ্র করে, তার মানে বাস্তবে এক ধরনের একটা অরাজকতা তৈরি হয়েছিল। গত ওই 3 দিন মনে হয়নি যে দেশে কোনো সরকার এখানে কার্যকর আছে। সরকার যদি দুর্বল এবং অকার্যকর যদি প্রতীয়মান হয়, এটা কিন্তু মানুষ তাহলে সরকারের উপরে কিন্তু আস্থাটা রাখতে পারবে না, বা এই ধরনের সরকারকে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচন পর্যন্ত যাওয়া যাবে কিনা এই প্রশ্ন কিন্তু উঠতে পারে। সার্বিক বিচারে তাদের সদিচ্ছা নিয়ে আমার প্রশ্ন নেই, তাদের আন্তরিকতা সদিচ্ছা আছে, তাদের প্রজ্ঞা দূরদর্শিতার অভিজ্ঞতার তো নিশ্চয়ই ঘাটতি আছে। আমরা যেটা বলেছি যে রাজনৈতিক দলগুলোর সাথে এনগেজমেন্ট আরও বাড়ানো দরকার। প্রধানত স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি, যেহেতু স্টেট একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, তাহলে চলতে গেলে পলিটিক্যাল লিডারশিপ, পলিটিক্যাল পার্টি, তার সাথে আপনার জীবন্ত যোগাযোগ, আলাপ আলোচনা, বোঝাপড়ার মধ্য দিয়ে যাবেন। ভবিষ্যতে যদি এই বোঝাপড়া বাড়িয়ে তুলতে পারি, যদি আমরা প্রজ্ঞার পরিচিত দিতে পারি, আমি বিশ্বাস করি এই যাত্রায় আমরা একটা নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা হয়তো হাঁটতে পারবো। জনাব সাইফুল হক, সরকারের দ্বিতীয় অধ্যায় শুরু হলো এমনটিও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। একটু জানতে চাই সরকারের কাছে এই দ্বিতীয় অধ্যায়ে রাজনৈতিক দলগুলো কি প্রত্যাশা রাখছে, সরকার আসলে অগ্রাধিকারটা কিভাবে আসলে যদি বলি যে সেট করবে। আমি সেই আলোচনায় ফিরবো। আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, দর্শক একটু পরিচয় করিয়ে দিতে চাই। দর্শক, আরো একজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাকে ছাড়াই আমরা আলোচনা কিছুটা এগিয়ে নিয়েছি। জানিয়ে রাখতে চাই আজকের বিষয়বস্তু অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায়। আমরা আপনার কাছে প্রশ্ন নিয়ে ফিরবো। সাইফুল হক, যে আলোচনায় ছিলাম, আপনি যেটা বললেন যে উল্লেখ করছিলেন যে মানে এক্স্যাক্টলি কোন প্রশ্নটা বলছিলেন, যে দ্বিতীয় অধ্যায় যে শুরু হলো সরকারের রাজনৈতিক দলগুলোর প্রত্যাশার জায়গাটা জানতে চাই। প্রত্যাশা আমাদের পরিষ্কার। প্রত্যাশা হচ্ছে যে সরকারকে আমরা এখন যে দুর্বল সরকার তাকে আমরা শক্তিশালী সরকার দেখতে চাই। সরকারকে আমরা একটা কার্যকর হিসেবে দেখতে চাই। কোন অর্থে কার্যকর, যেটা আমি বললাম অগ্রাধিকার। এখন ধরুন আগামী মার্চ থেকে রোজা শুরু হবে। রোজার আগে এখনো পর্যন্ত বাজার কিন্তু এখনো বেসামাল, তাহলে আপনি এখনো পর্যন্ত কিন্তু সয়াবিন তেল বাজার থেকে কিন্তু উধাও।
তাহলে আপনি রোজার আগে আপনি কিন্তু 6 মাসও কিন্তু আপনি বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে পারেননি। 6 মাস পরে এখন তো আমরা কিন্তু অন্য কোনো অজুহাত শুনতে চাইব না। বাজার নিয়ন্ত্রণ করবেন, জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করবেন, একটা যে আধা নৈরাজ্যিক পরিস্থিতি তাকে সমাধান করবেন। আরেকটা আমি যে কথাটা বলেছি, বাকিটা চলার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে সাথে আরও অর্গ্যানিক এনগেজমেন্ট, জীবন্ত যোগাযোগটা লাগবে। প্রত্যাশা হচ্ছে সরকার তার নির্দলীয়, তার যে একটা অদলীয় নিরপেক্ষ চরিত্র, এটা তারা অব্যাহত রাখবেন। কারণ তারা যদি বিশেষ দিকে হেলে পড়েন তাহলে কিন্তু সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। যদি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে এই সরকারের অধীনে আগামী নির্বাচনও অনাকাঙ্ক্ষিতভাবে প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে। আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি চাই না। যেটা আমাদের সমর্থিত সরকার, তাকে আমরা রক্তের মধ্য দিয়ে সরকার গঠনে তাকে আমরা সমর্থন জুগিয়ে আসছি। সুতরাং সরকারের আমি মনে করি তারা যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে যে এবছরের মধ্যেই আমরা বিচারকে একটা নির্দিষ্ট পর্যায় পর্যন্ত নিয়ে যাব, আমরা সংস্কারটাকেও একটা বোঝাপড়ার মধ্য দিয়ে ন্যূনতম সমঝোতার জায়গাটা আমরা আসার ব্যাপারে আন্তরিক চেষ্টা করব। এর ভিত্তিতে এবছরের মধ্যে একটা জাতীয় নির্বাচন হবে, যেই নির্বাচিত সরকার ভবিষ্যতে এই কাজগুলোকে যারা এগিয়ে নেবেন। আমি প্রত্যাশা রাখতে চাই সরকার ব্যর্থ অকার্যকর হবে, নিশ্চয়ই এরকম কোনো কিছু আমরা চাইব না। কারণ এই সরকার ব্যর্থ অকার্যকর হলে তার দায়ভারটা কিছুটা রাজনৈতিক দলের উপরেও কিন্তু আসবে। সুতরাং এবং তাতে নানা মাত্রিক একটা বিপর্যয়ের এক ধরনের বলতে পারেন নানা ধরনের প্রতিক্রিয়া বা ষড়যন্ত্রের শক্তি বরঞ্চ আপনি আবার পরোক্ষভাবে সামনে আসতে পারে। সুতরাং সরকারকে রাজনৈতিক দলগুলো সমর্থন দিচ্ছে, সরকার কিভাবে সমর্থন নেবেন রাজনৈতিক দলগুলো সেটা সরকারকে কিন্তু খুঁজে বের করতে হবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অধ্যাপক ডক্টর হাসানাত আলী। আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা যেমনটি বলেছেন যে 6 মাসে অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় অর্থাৎ প্রথম ইনিংস শেষ হয়েছে। একটু যদি জানতে চাই জন আকাঙ্ক্ষা কতটুকুন বাস্তবায়ন হলো? দেখেন, জন আকাঙ্ক্ষার কথা যদি আপনি বলেন তাহলে সাইফুল ভাই চমৎকার করে বলছেন, আমি শুনছিলাম যে মানুষের প্রত্যাশার জায়গা ছিল অনেক বেশি। গত 18 বছরের যে অপশাসন, দুর্নীতি, অনিয়ম, সুশাসনের অভাব, বিচারাঙ্গনে যে দলীয়করণ, এগুলা থেকে এবং দক্ষ একটা প্রশাসন, নিরপেক্ষ এবং দলবাজহীন আইন শৃঙ্খলা বাহিনী, এই প্রত্যাশার জায়গাগুলো শতভাগ পূরণ হয়েছে এমনটি বলার মতো জায়গায় বোধহয় আমরা নেই। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর উপরে সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বা প্রশাসনকে পুরোপুরি স্বৈরাচারের দোষরমুক্ত করা গেছে এমনটি দাবি করারও বোধহয় কোনো সুযোগ নেই। এবং সুযোগ নাই বলেই সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন না তুললেও ফলাফল যে সরকারের প্রত্যাশা এবং জনমানুষের প্রত্যাশার সাথে ম্যাচ করছে না বা এটি একমুখে যাচ্ছে না, সেটা বোধহয় বিভিন্নভাবে আমরা বুঝতে পারি। যেমনটি উনি বললেন যে 3 দিন দেশে যে এক ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি হলো, এটি বোধহয় জন আকাঙ্ক্ষা ছিল না। যদি দোষরদের বিচার করতে হয় আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার করেন, তাদেরকে আদালতের মধ্য দিয়ে বিচার করেন এবং সুশৃঙ্খলভাবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন, কোনো নৈরাজ্যকর পরিস্থিতি আসলে দেশের জন্য সুখকর হয় না। শেখ হাসিনা যেটা করে গেছে, আমি যদি একই কাজটাই করি তাহলে সেটি তো মানুষের জন আকাঙ্ক্ষা নয়। বরং 18 বছর মানুষ ভোট দিতে পারেনি, 18 বছর মানুষ সুশাসন থেকে বঞ্চিত হয়েছে। জন আকাঙ্ক্ষা ছিল এই সুশাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এবং জনমানুষের সরকার প্রতিষ্ঠা করার জন্য এই যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায় যে শুরু করতে যাচ্ছেন আলোচনার মধ্য দিয়ে, বরং এটি একটি ভালো দিক যে দীর্ঘদিন হলো সাইফুল ভাইরা বলার চেষ্টা করছেন বা মূল স্টেক হোল্ডার রাজনীতিবিদরা বলার চেষ্টা করছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করতে চায়, কত দূর পর্যন্ত যেতে চায়, কত দূর পর্যন্ত যে থামতে চায়। আমি এইটুকু শুধু বলতে চাই যে দ্বিতীয় ইনিংস, লাস্ট ইনিংস এগুলো হয়তো রূপক অর্থে বলাই যায়, তবে আমাদের ইনিংস কিন্তু একটাই দক্ষতার সাথে খেলতে হবে, সেটা হলো শেষে যে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, সবার কাছে একটি মোটা দাগে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যেন আমি আমার ভোটটা দিতে পারি, আপনি আপনার ভোটটা দিতে পারেন, সাইফুল ভাইকে যেন সাইফুল ভাইয়ের ভোটটা দিতে পারে, এরকম একটি জন আকাঙ্ক্ষার নির্বাচন যদি করা যায় তো সেটি বোধহয় হবে চূড়ান্ত ইনিংস। এবং সেই ইনিংসটা দেখার জন্যই মানুষ এখনও অধীর আগ্রহে এই সরকারের প্রতি আস্থা রেখেছে। সেই আস্থার
প্রতিদান সরকার নিশ্চয়ই দেবেন এবং জনগণ আশাহত হবে না। এবং রাজনৈতিক দলগুলোকে আমি একটু অনুরোধ করব যে আলোচনার দ্বার আজ থেকে উন্মোচিত হলো, ঐক্যমত্যের যে দ্বার, সেই ঐক্যমত্যের মধ্য দিয়ে আপনারা একটা গাইডলাইন তৈরি করে যেতে পারেন নতুন পরবর্তী নির্বাচিত সরকারের জন্য, মোটা দাগে সুষ্ঠু নির্বাচন করার জন্য যে যে সংস্কারগুলো করা দরকার সেগুলো দ্রুত সময়ের মধ্যে বা একটি গ্রহণযোগ্য সময়ের মধ্যে করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ইউনূস স্যার যে ডেডলাইনটা বলেছেন যে এই বছরের শেষ নাগাদ একটি জাতীয় নির্বাচন, সেটি বোধহয় এই মুহূর্তে অধিকাংশ মানুষের জন আকাঙ্ক্ষায় রূপান্তরিত হয়েছে, সেটা বাস্তবায়িত হবে। এবং সেই বাস্তবায়নের মধ্য দিয়ে যে অপ্রাপ্তিগুলো রয়ে গেল, এখনও প্রশাসনকে দোষরমুক্ত করতে না পারা, আইন শৃঙ্খলা বাহিনীর উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হওয়া, কখনো কখনো অরাজক অবস্থা বা নৈরাজ্যকর অবস্থা দৃশ্যমান হওয়া স্বল্প সময়ের জন্য, নির্বাচিত সরকার আসলে এই বিষয়গুলো কিন্তু নিয়ন্ত্রণ করা, কন্ট্রোলে নিয়ে আসা এবং এটি জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার পথটা রচিত হবে। এবং সেই পথ দিয়ে 24-এর যে চেতনার বাংলাদেশ করার জন্য, মেধাবীদের বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার যাত্রা শুরু হবে এই 2025-এর শেষ প্রান্তে। সেটি বোধহয় জনমানুষের আকাঙ্ক্ষা পূরণের বড় একটি পদক্ষেপ হলেও হতে পারে এই আলোচনার মধ্য দিয়ে। সেটা দেখার জন্যই আমরা বসে আছি। ডিসেম্বরে নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন প্রস্তুতির যে ব্যাপারটি রয়েছে সেটির জন্য আসলে দেশ কিংবা সরকার কতটা প্রস্তুতি গ্রহণ করেছে সে আলোচনায় ফিরতে চাই। বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি অতিথিদের কাছে। অধ্যাপক ডক্টর হাসানাত আলী, বিরতির আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনার কাছে, ডিসেম্বরে যদি নির্বাচন হয়, নির্বাচন প্রস্তুতিতে কতটা এগিয়েছে দেশ কিংবা সরকার? দেখেন, অতি সম্প্রতি বেশ কয়েকজন নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন করার জন্য আমরা পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছি বা সেরে রেখেছি, এরকম কথা কিন্তু ওনারা বলেছেন। ভোটার লিস্ট হালনাগাদ করার জন্য বাড়ি বাড়ি যে যাওয়ার কর্মসূচি, সেটা বোধহয় সম্পূর্ণ হয়ে গেছে ইতিমধ্যে, একদম আমার জানা মতে। তো যদি এরকম ভোটার লিস্টটা হলো একটা সুষ্ঠু ভোট করার জন্য মূল কাজ, মূল ডকুমেন্ট, সেটা যদি হয়ে যেয়ে থাকে, তাহলে ভোট যেহেতু ইভিএমে হওয়ার কোনো সুযোগ এবার দেখছি না, কারণ আপনি জানেন সেই ইভিএম নিয়েও একটি বড় ধরনের দুর্নীতি, অনিয়ম কিন্তু হয়েছে এবং অনেক ইভিএম নষ্ট হয়ে গেছে। মানুষ তাদের ভোট ম্যানুয়ালি দিতে চায়। এবং আমিও মনে করি যে যদি প্রশাসন যদি নিরপেক্ষ হয় এবং এই সরকারের যেহেতু রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ নাই, এই সরকার যেহেতু দলীয় কোনো সরকার নয়, বাংলাদেশের ইতিহাস বলছে, নির্বাচনী ইতিহাসে, যে কয়টি ভোট নিরপেক্ষ বা সুষ্ঠু হয়েছে সেই কয়টি ভোট হয়েছে দল নিরপেক্ষ সরকারের অধীনে। তাহলে এই জায়গাতেও আমরা ধরেই নিতে পারি যে এবারের ভোটটাও হবে দল নিরপেক্ষ সরকারের অধীনে। তাহলে সেটাও কিন্তু প্রস্তুত কি সুষ্ঠু ভোট হওয়ার জন্য। প্রধান উপদেষ্টা কিন্তু অলরেডি বলেছেন যে আগামী নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। আমরাও সেটি আশা করি, কারণ যে নির্বাচনের জন্য গত 18টি বছর সাইফুল ভাইদের মতো নেতৃবৃন্দের গায়ে হাত তোলা হয়েছে, পল্টনের প্রেস ক্লাবের সামনে সাইফুল ভাইদের মতো লোকেরকে আমরা দেখেছি যে ওই গরম পানি, রঙিন পানি, লাঠি চার্জ এগুলো করতে দেখেছি, খুব অহিংস আন্দোলন করেন ওনারা। তারপর অন্যান্য বিরোধী মত দমনের জন্য আপনি বিএনপির অফিসের কথা বলেন, তছনছ করা হয়েছে, অজস্র নাটক সাজানো হয়েছে, ভাতের হোটেলের নাটক আমরা দেখেছি। বিরোধী মত দমনের জন্য এক একজন নেতার বিরুদ্ধে 400, 450, 500, বিএনপির মহাসচিবের বিরুদ্ধে মামলা, জামাতের কত বিরুদ্ধে মামলা। এরকম একটি অরাজক পরিস্থিতিতে দেশটা চলে গিয়েছিল শুধু ভোটাধিকার নিশ্চিত করার জন্য। তো সেই ভোটটি আপনি সুষ্ঠু করবেন না, সেই ভোটটি আপনি নিরপেক্ষ করবেন না, সেই ভোটটি আপনি গণমানুষের যে মালিকানা, সেই মালিকানা আপনি ফিরে দেবেন না ভোটের মাধ্যমে, এমনটি হওয়ার সুযোগ নেই। এক মিনিট, পরবর্তীতে আমি বলি 2024-এর যে চেতনার জায়গাটি, এই তরুণ প্রজন্মরা 18 বছর তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, 14তে পারেনি, 18তে পারেনি, 24-এ পারেনি। প্রথমবারের মতো তারা ভোট দেবে। তাদের এই গণতান্ত্রিক অধিকার যে রক্ত দিয়ে 1400 সন্তান আমার রক্ত দিল রাজপথে, শ্রেণী পেশার মানুষের চোখ হারালো, পঙ্গুত্ব বরণ করলো, তাদেরকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ যদি আপনি না দেন এবং আমরা যদি দিতে না পারি, ইতিহাস কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না। এটি করতেই হবে এই নির্বাচন সুষ্ঠু। জনাব সাইফুল হক, আগে জাতীয় নির্বাচন, তারপর স্থানীয় সরকার নির্বাচন বলছে বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। অন্যদিকে আবার আমরা দেখছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে ইসলামপন্থী দলগুলো। সমন্বয় কিভাবে করবে সরকার? না, প্রথম আগে কথাটা বলি। প্রথম হচ্ছে যে
আহ, মানে সরকারের তো ম্যান্ডেট হচ্ছে জাতীয় নির্বাচন করা। ম্যান্ডেট কেন বলছি, যে 16 বছর ধরে যে নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, বাস্তবে সেই নির্বাচন করাটাই সরকারের এরপরে দ্বিতীয় ইনিংসের ওনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করা, নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী পার্লামেন্ট বা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা হস্তান্তর করা। সরকার যদি এই কাজটা করতে পারে, সরকারকে A++ দিতে আমি দ্বিধা করব না। শুধু খেয়াল করুন, শুধুমাত্র গত 3-4টা নির্বাচন যদি কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, অবাধ নিরপেক্ষ হতো, তাহলে একটা দলকে, একটা ব্যক্তিকে এরকম একটা ফ্যাসিস্ট চরিত্র গ্রহণ করার সুযোগ হতো না। এবং তাহলে তাদেরকে আমাদের এরকম একটা 1,500-2,000 ছাত্র, তরুণ, শ্রমিকের রক্তের বিনিময়ে এরকম রক্তাক্ত একটা অভ্যুত্থান আমাদেরকে তৈরি করতে হতো না। মানুষের প্রধান প্রশ্নটা ছিল ভোটাধিকারের, প্রধান প্রশ্ন গণতন্ত্রের জন্য। এদেশের মানুষ বোঝে সেটা একদিনের রাজা মানে 4-5 বছর পর পর তিনি ভোট দিতে পারেন, সে ভোটের অধিকার তার কিন্তু তাকে হরণ করা হয়েছে। তাহলে সরকারের প্রধান জায়গাটা হচ্ছে জাতীয় নির্বাচন করা। আর এখানে স্থানীয় সরকারের নির্বাচন, এটা বাস্তবে আপনি খেয়াল করবেন, আমাদের দেশে প্রধানত একটা রাজনৈতিক সরকার যখন আসে, এটা স্থানীয় সরকার বিভাগ থেকে বলা হয় নির্বাচন কমিশনকে, তখন তারা এই নির্বাচনের ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করেন। এই কথা বলা মানে হচ্ছে বাস্তবে সরকারকে দীর্ঘায়িত করা, প্রলম্বিত করার কোনো কৌশল কিনা, ইতিমধ্যে এটা নিয়ে গুরুতর প্রশ্ন, আপত্তি এবং সন্দেহ তৈরি হয়েছে। আপনি আমার সঙ্গে নিশ্চয়ই একমত হবেন, স্থানীয় সরকার যদি আপনি কথাটা বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন একটা স্থানীয়, এটা করতে 4-6 মাস, মানে কয়েকটা পর্যায়ে লাগে 4-6 মাস। নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে যাবে। এটা এক নাম্বার 1। শুধু ইউনিয়ন পরিষদ না, এরপরে আসবে উপজেলা পরিষদের নির্বাচন, এরপরে জেলা পরিষদের নির্বাচন, তারপরে সিটি কর্পোরেশনগুলো নির্বাচন। তো এটা করতে তো 2-3 বছর লেগে যাবে। তার মানে একথা যারা বলছেন, তার মানে কি তারা কি 2-3 বছর বা 4 বছর এরকম একটা সরকারকে রেখে তারা কি এটা কি করতে চান? এটা করা মানে হচ্ছে তাহলে প্রকারান্তরে তারা সরকারকে দীর্ঘায়িত করতে চান, প্রলম্বিত করতে চান, নন ইস্যুকে ইস্যু তৈরি করে একটা রাজনৈতিক বিভাজনের জায়গা তৈরি করতেন। এটা কোনো সুচিন্তিত কোনো মতামত এটা আমি বলবো না, কারণ এই প্রশ্নটা এই পর্যন্ত কখনো কিন্তু উত্থাপিত হয়নি। প্রধান প্রশ্নই ছিল কিন্তু জাতীয় নির্বাচনের দাবি। ওই যে বললাম, শেখ হাসিনাকে তো এভাবে পালিয়ে যেতে হতো না। কেবলমাত্র 18 অথবা 24 সালের নির্বাচন যদি প্রতিদ্বন্দ্বিতা বা অংশগ্রহণমূলক হতো, তাহলে এভাবে পালিয়ে যেতে হতো না। আমাদের এখানে প্রধান সমস্যাটা কি? প্রধান সমস্যা হলো নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পথে ক্ষমতা হস্তান্তরে সরকার পরিবর্তনের সুযোগটা তারা বন্ধ করে দিয়েছিল। তাহলে আপনি এমন একটা ব্যবস্থা তৈরি করবেন যেখানে আমার জয়ী তার পছন্দের প্রার্থী বা দলকে ভোট দিতে পারবেন, আমি পছন্দের দল বা প্রার্থীকে ভোট দিতে পারবো। তার মানে আমার পছন্দের জায়গাটা নিশ্চিত হবে, 1। 2 নম্বর হলো একইভাবে, এবং এটা করতে গেলেও অনেকগুলো প্রয়োজনীয় পরিবর্তন লাগবে না। আমরা তো কেউ পুরনো জমানায় কেউ ফিরতে চাই না। তাহলে যে রাষ্ট্র, যে সরকার, যে সংবিধান একটা এককেন্দ্রিক, একটা ব্যক্তিকেন্দ্রিক স্বরতান্ত্রিক ক্ষমতা কাঠামো তৈরি করে, যেখানে কোনো জবাবদিহিতা নাই, যেখানে কোনো দায়বদ্ধতার প্রশ্ন নেই, যেখানে কোনো স্বচ্ছতার প্রশ্ন নেই, যেখানে বাড়ির একজন চাকর নাকি 400 কোটি টাকার মালিক, তো বাড়ির চাকর যদি 400 কোটি টাকার মালিক হন, তাহলে বাড়ির মালকিন কত লক্ষ কোটি টাকার মালিক? এসব প্রশ্নগুলো এসছে না। তার অর্থটা কি? মানে অর্থাৎ একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের সুযোগ না থাকার জন্য নির্বাচনকে মনে করা হচ্ছে একটা সিল মারার ব্যাপার, একটা দখলদারিত্ব, এক ধরনের জমিদারি প্রথা কায়েম করা। এই ব্যবস্থার জন্য জাতীয় নির্বাচন লাগবে। ফলে আপনি ওটা করা মানে হচ্ছে আপনি অপ্রয়োজনীয় বিতর্ক তোলা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজনের জায়গা তৈরি করা। এবং সরকারের সেক্ষেত্রে কি করণীয়? সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে তারা জাতীয় নির্বাচন তারা দেবেন, যেই নির্বাচনের কথা এ পর্যন্ত সরকার গত 6 মাসে বহুবার তারা বলে এসেছিলেন। সরকারকে নানা অংশীজন নানাভাবে তারা পুশ করবে, বহুভাবে তারা ইনফ্লুয়েন্স করার তারা চেষ্টা করবেন, কারণ এক একজনের তো এক একটা এজেন্ডা আছে। কেউ মনে করে আরো 2 বছর সময় পেলে তারা দল তৈরি করবেন, তারা মাঠ তৈরি করবেন। আবার ধরেন, আবার কেউ মনে করতে পারে যদি এর মধ্যে তো এই সরকার, একটা অনির্বাচিত সরকার, আপনি খেয়াল করবেন
গত 6 মাসের ট্র্যাক রেকর্ড কি? সরকার বাস্তবে দেশ চালাতে পারছে না। আমরা সরকারকে সহ্য করছি কেন? এটা আমাদের সমর্থিত সরকার বলে আমরা মায়া নিয়ে, দরদ নিয়ে সরকারের সমালোচনা করি। সরকারকে আমরা অকার্যকর করতে চাই না। ধরুন এই সরকার যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে তো আরও সামাজিক নৈরাজ্যের যেমন বিস্তার ঘটবে, তাতে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হওয়ার আশঙ্কা জায়গাটা বাড়বে। পুরনো ফ্যাসিবাদরা, তারা আপনি খেয়াল করবেন কত চেহারায় কতভাবে আবার তারা তাদের এক ধরনের ফেরার, তারা একটা জমিন তারা তৈরি করবার চেষ্টা করছেন। কোনো প্রজ্ঞাবান মানুষের কাজ হবে না আপনি ওরকম কোনো সুযোগ কারোর জন্য তৈরি করা। সাইফুল হক, আজকের সভায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে কোনো আলোচনা আপনারা করেছেন কিনা? আমি সেই আলোচনায় ফিরতে চাই, আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সাম্প্রতিকের রিপোর্ট যে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা চলছে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় অধ্যায় এই শিরোনামে। আবারও ফিরছি অতিথিদের কাছে। জনাব সাইফুল হক, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম যে আজকের সভায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? হ্যাঁ, আলোচনা এসছে। রাজনৈতিক দলগুলো সবাই নির্বাচন নিয়ে কথা বলেছেন। প্রধান টিউনিং যেটা বেরিয়ে আসছে সরকারের দ্বিতীয়, যেটা বললাম, দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে জাতীয় নির্বাচন করা। ফলে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্রয়োজনীয় অথবা প্রত্যাশিত সংস্কারগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে তারা এবছরের মধ্যেই যাতে একটা জাতীয় নির্বাচন করতে পারেন, এটাই মূল সুর, মূল টিউনিংটা এটাই বেরিয়ে আসছে। সেদিক থেকে সরকার, যেটা আপনি উল্লেখ করছিলেন, ইতিমধ্যে তো সরকার প্রধান তিনি বহুবার তিনি উল্লেখ করেছেন এবং সাম্প্রতিক কালেও তিনি একাধিকবার তিনি আলাপ করেছেন যে তারা ডিসেম্বরের মধ্যেই এই জাতীয় নির্বাচন তারা করতে চান এবং সেই লক্ষ্যে তারা কাজ করছেন। তো এটা তো জনগণেরও হচ্ছে এটাই প্রত্যাশা, রাজনৈতিক দলগুলোরও এটাই প্রত্যাশা। আর যেটা আমার ভাই যেটা উল্লেখ করছিলেন, আমার ইউনিভার্সিটির ভিসি, সেটা হচ্ছে যে ইতিমধ্যেই সরকার এক ধরনের প্রস্তুতি। নির্বাচন কমিশন তো তারা প্রতিদিনই বলছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচনের জন্য তাদের এক ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। খসড়া ভোটার তালিকা তারা এটা জমা দিয়ে দিয়েছেন আর্লি জানুয়ারি এবছরের। বাড়ি বাড়ি ভোটার তালিকা দেখার যে কাজ, এটা তারা শেষ করেছেন মানে উইদিন জানুয়ারি। এখন তারা বলেছেন যদি কেউ বাদ পড়ে থাকে তারাও অ্যাকর্ডিং টু প্রসেস তারাও সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং তাদের যে বাকি কাজ আছে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সমগ্র কাজটা সম্পন্ন করা সম্ভব। বাকি থাকে কি? বাকি থাকে সংস্কারের যে আলাপ আলোচনাটা আছে, একটা বোঝাপড়া তৈরি করে একটা ন্যূনতম সমঝোতা বা জাতীয় সনদ যদি তৈরি করতে পারি, এটা বাকি থাকে। আরেকটা হলো যেটা আমার ইলেকশনের জন্য যে প্রস্তুতি, প্রশাসন এবং পুলিশ সহ তাদের একটা পেশাগত প্রস্তুতির কাজটা সম্পন্ন করা। ইলেকশনের পক্ষ কারা? রাজনৈতিক দলগুলো হচ্ছে প্রধান স্টেক হোল্ডার, সরকার, নির্বাচন কমিশন এবং সর্বোপরি ভোটাররা এবং জনগণরা। তো এটা একটা যৌথ একটা টিম, এটা একটা অর্কেস্ট্রা বলতে পারেন, সম্মিলিত একটা দোতনা, একটা অর্কেস্ট্রা। আমি মনে করি মানুষ কিন্তু সে কাজের জন্য প্রস্তুত। আজকে আমি বলেছি সরকারের কাজের যদি গতি থাকে, যদি ডাবল ইঞ্জিনের গতি আপনি যুক্ত করতে পারেন, ডিসেম্বর কেন, এর আরও 2-3 মাস আগেও নির্বাচন করা সম্ভব। সুতরাং এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আরেকটা এটা বলে শেষ করি, রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যদি বোঝাপড়া থাকে, নিয়মিত কমিউনিকেশন থাকে, 2-3 মাস আগে পরে হলে কেউ কিন্তু কোনো কিছু মনে করবে না। বোঝা যাবে যে আপনার উদ্দেশ্য নেই, কোনো আপনার এর পিছনে অন্য কোনো খারাপ কোনো উদ্দেশ্য নেই। আপনি অযথা অপ্রয়োজনে আপনি আপনার টেনিয়রকে, ক্ষমতাকে আপনি প্রলম্বিত করতে চান না। এই বার্তাটা যদি পরিষ্কার করতে পারেন, ইভেন অক্টোবর হতে পারে, নভেম্বর হতে পারে, ডিসেম্বর হতে পারে, সুতরাং এটা নিয়ে আলোচনার মধ্য দিয়ে আসলে আরো একটি বিষয় আপনার মূল্যায়ন জানতে চাই। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই এবং বাংলাদেশ ইস্যু তিনি মোদির উপর ছেড়ে দেন। একটু জানতে চাই ট্রাম্পের এই বক্তব্যের কি বার্তা? না, এই বার্তা খুবই পরিষ্কার, যেটা আমরা বারবার বলে আসছি। এর আগে বাইডেন প্রশাসন থেকে তারাও কথাটা বলে আসছিলেন। বাংলাদেশের যে 16 বছর, বিশেষ করে এই জুলাই অগাস্টের আমাদের যে অসাধারণ গণজাগরণ, গণ অভ্যুত্থান, এখানে যে মার্কিন ডিপ স্টেট বলি বা প্রশাসন বলি বা মার্কিনীদের যে কোনো ভূমিকা নেই, এই কথাটা এর আগেও তারা পরিষ্কার করে তারা এটা উচ্চারণ করেছেন। এটা যে বাংলাদেশের মানুষের লড়াই, 16 বছর এবং 36 দিনের লড়াই, আমাদের একটা শেষ ধাক্কা দরকার ছিল।
আমাদের ছাত্র তরুণরা দায়িত্ব নিয়েছেন, ঝুঁকে নিয়েছেন, তারা বুক চিতিয়ে দিয়েছেন। তার সঙ্গে শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষ, শহীদদের তালিকায় তো ছাত্রদের পরপরই তো শ্রমজীবী সাধারণ মানুষ। এই মানুষ যখন দাঁড়িয়ে গেল, সকল রাজনৈতিক দল, জনগণের সকল দাঁড়িয়ে গেল, এই মানুষের সম্মিলিত উদ্যোগে তো এবারকার এই গণ অভ্যুত্থান। ট্রাম্পের এই কথার গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার বারবার করে, তারা তো হাসিনার পতনকে মনে করছিল হলো নিজেদের পতন। এবার তারা এবং কোনোভাবে পরিবর্তনকে মনস্তাত্ত্বিকভাবে, পলিটিক্যালি বা ডিপ্লোম্যাটিক্যালি ভারত এখনও পর্যন্ত এটা গ্রহণ করতে পারেনি। ফলে মার্কিন নতুন বাইডেন প্রশাসনকে দিয়ে বাংলাদেশের এই অভ্যুত্থানের বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ানো যায় কিনা, আমাদের অভ্যুত্থান, ছাত্র তরুণ, আমাদের বর্তমান সরকার, ইভেন অভ্যুত্থানের অংশীজন রাজনৈতিক দলগুলো, তাদের বিরুদ্ধে একটা কড়া বার্তা দেওয়া যায় কিনা, এই প্রশ্নে ভারত তার ইন্টারন্যাশনাল বাংলাদেশ পলিসির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রকে নতুন ট্রাম্প প্রশাসনকে যুক্ত করতে পারেন কিনা উনি সেই চেষ্টা করেছেন। সেটা একেবারে শুরুতে সেটা মাঠে মারা গেছে, তিনি হতাশ হয়েছেন। এবং তো সেই জায়গাটা আমাদের জন্য মনে করি খুবই একটা আশাব্যঞ্জক জায়গা। অধ্যাপক ডক্টর হাসনাত আলী, ট্রাম্পের বক্তব্যের প্রসঙ্গে আসতে চাই, আপনার মূল্যায়ন জানতে চাই। দেখেন, আমরা নির্বাচনের আগে এই আমেরিকা, এই ভারত যখন আওয়ামী লীগের পক্ষে যায় এক রকমের স্টেটমেন্ট, যখন বিএনপির পক্ষে যায় আর এক রকমের স্টেটমেন্ট, এগুলো আসলে মিন করে না এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে। ভারতের আসলে এই মুহূর্তে কিচ্ছু করার নাই। ভারতীয় গণমাধ্যমে কিন্তু ট্রাম্পের বক্তব্যকে ঘিরে আমরা এক ধরনের বাড়াবাড়ি দেখছি। বাড়াবাড়ি শুধু এটাই কেন, এই 5 তারিখের পরে এটা জঙ্গিদের অভ্যুত্থান, এটি ধর্মান্ধদের অভ্যুত্থান, সাজানো মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য, মিথ্যাচার, অনাচার, কত রকমের কিনা তারা করেছে। ভাই যেটা বলছিলেন, ভারত আসলে মানতেই পাচ্ছে না যে বাংলাদেশ মাথা উঁচু করে বেঁচে থাকবে। ভারত মানতেই পাচ্ছে না যে বাংলাদেশের বুক চিরে তাদের অস্ত্র 7 সিস্টারে যাবে। ভারত মানতেই পাচ্ছে না যে তাদের দাদাগিরি বাংলাদেশে আর হবে না। ভারত মানতেই পারে না যে আমার তরুণ সন্তানরা যখন ভারতে বসে পতিত সরকারের নেত্রী ষড়যন্ত্র করে এখানে ফুঁসে ওঠে গোটা বাংলাদেশ তাদের নেতৃত্বে, এটা তাদের মানার কথা নয়। কারণ আপনি কি ভুলে গেছেন আপনি যে শেখ হাসিনা নিজে বলেছেন, আমি যা দিয়েছি কোনোদিন বলতে পারবে না তারা। এই যে কি দিয়েছেন, বিনিময়ে আমরা কি পেয়েছি, এই হিসাব যদি আমরা কষি, এই হিসাব করতে যদি আমরা বসি, তাহলে আমরা হিসাব মিলাতে পারবো না। আমরা শুধু দিয়েই গেছি। ভারতীয় গণমাধ্যম কিন্তু ট্রাম্পের বক্তব্যকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে এবং কোন কোন গণমাধ্যমে শিরোনাম করেছে যে বাংলাদেশকে মোদির হাতে সঁপে দিল ট্রাম্প। না, বিষয়টা এরকম তো নয়। আসলে এটি যে ডেইলি স্টার বা ভারতীয় গণমাধ্যম যে ভুল ইন্টারপ্রিটেশন করেছে বা ভুল ব্যাখ্যা দিয়েছে, উনি ভারতের কাছে জানতে চেয়েছেন যে ওই প্রশ্নটা যে উনি করলেন সেই ব্যাখ্যাটা আপনি দেন যে ঘটনাটা কি ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের ঘটনাটা তো ভারতীয় সাংবাদিক যে ফালতু একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন যে এটি মিন করে না যে এটি আমেরিকার ভূমিকা এখানে ছিল। আমেরিকার যদি ভূমিকা থাকে, সেখানেই প্রশ্ন, ট্রাম্পের বক্তব্য যে ভারতীয় গণমাধ্যম বুঝতে পারছে না এমনটি তো নয়, তারা কি ইচ্ছাকৃতভাবে ডিসইনফরমেশন ছড়াতে চাইছে? এটা তারা করেছে। তো আপনি 5 তারিখের পরে সাম্প্রদায়িক উস্কানির কথা বলে তারা কত কিছু করেছে। ভুয়া ছবি 5 বছর 6 বছর আগের ছবি তারা টেলিকাস্ট করেছে, তারা মিথ্যাচার করেছে না, একটা উস্কানি দেওয়ার জন্য, একটা সুরসুরি দেওয়ার জন্য, মানুষকে উত্তেজিত করার জন্য করেছে। এখন পর্যন্ত তারা করছে। না হলে কি করে যখন বাংলাদেশ সরকার তার পাসপোর্ট বাতিল করে তখন ভারত থেকে সেখানে বক্তৃতা দিতে পারে জনমানুষের বিপক্ষে। এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।